আসসালামু আলাইকুম। জুলাই নিয়ে যারা এতদিন জমজমাট ব্যবসা করেছেন তাদের অনেকেই ফেঁসে যাচ্ছেন। তবে জুলাই চেতনা নিয়ে যারা ব্যবসা করে যাচ্ছেন, এখনও করছেন রাজনৈতিকভাবে, তারা অবশ্য সহজে ফাঁসছেন না, তারা বহাল তবিয়তেই থাকবেন। যারা জীবিত বা মৃত স্বজনদের জুলাই শহীদ বানিয়ে কোটি কোটি টাকা নানানভাবে হাতিয়ে নিয়েছেন, তাদের অনেকের বিরুদ্ধে পুলিশ মামলা করতে যাচ্ছে উল্টো। এটি নিঃসন্দেহে একটি প্রশংসনীয় কাজ। কিন্তু সেই পুলিশের মধ্যে ঊর্ধ্বতন বা মাঝ পর্যায়ের এমন কর্মকর্তা রয়েছেন যারা এখনও নানানভাবে এই জুলাই মামলাগুলোকে নিয়ে ব্যবসা করছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কে? কে যে ব্যবস্থা নেবে সেই প্রশ্নের উত্তর নিশ্চয়ই আমাদের কারোর জানা নেই। আমি সে বিষয়ে আসছি, সে বিষয়ে দু একটি কথা রয়েছে। জুলাই নিয়ে কি ধরনের ব্যবসা হয়েছে আপনারা অনেকেই জানেন। তারপরেও 2 থেকে 3টি ভিন্ন ভিন্ন ধরনের এক্সাম্পল আবারও নিয়ে আসি। আপনারা অনেকেই আল হামিম সাইমনের কথা শুনেছেন, যে ব্যক্তি জুলাই শহীদ হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে যে গেজেট প্রকাশিত হয়েছে, সেই গেজেটের 107 নম্বরে স্থান পান। কিন্তু এই আল হামিম সাইমনের মৃত্যু আসলে কিভাবে হয়েছিল, মাঝখানে অনেক ধরনের বিতর্ক উঠল। তিনি আসলে ঢাকার একটি বার থেকে মদ খেয়ে বাড়ি ফিরছিলেন, পথিমধ্যে অসুস্থ হয়ে পড়েন এবং পথেই তার মৃত্যু ঘটে। 2025 সালের 30 জুন রামপুরা থানায় হত্যা মামলা করেন তার বাবা কামরুজ্জামান। অভিযোগ করা হয় যে 2014 সালের 18 জুলাই রামপুরা এলাকায় ছাত্র আন্দোলনে অংশ নেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে পিটিয়ে হত্যা করে এবং জুলাই শহীদ হিসেবে তার পরিবার 30 লাখ টাকা অনুদানও পায়। আরেকটি ঘটনা বলি। যাত্রাবাড়ি রোজভিউ হোটেলের ম্যানেজার, নাম ছিল রাহাত হাসান বিপু, 2024-এর 14ই আগস্ট বিকালে যাত্রাবাড়ি মাছের আড়তের সামনে গণপিটুনিতে আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তার মৃত্যু ঘটে। সেপ্টেম্বর মাসে রাহাতকে জুলাই আন্দোলনে শহীদ দেখিয়ে যাত্রাবাড়ি থানায় একটি হত্যা মামলা করেন তার স্ত্রী রুবিনা আক্তার। 1.5 শতাধিক আসামিকে, মানে এই মামলায় 150 জনের মতো মানুষকে আসামি করা হয়। পরে অনেকের কাছ থেকে টাকা নিয়ে আসামির তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হয় এবং নাম বাদ দেওয়ার জন্য বেশ কয়েকটি আবেদন করা হয়। কোনো আবেদন গ্রহণ করেনি আদালত। দীর্ঘ তদন্ত শেষে কি জানা গেল যে 14ই আগস্ট সকালে সায়েদাবাদে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছিল। সেই ধর্ষণের অভিযোগে 3 জনকে গণধুলাই দেয় স্থানীয়রা এবং ওই 3 জনের একজন ছিলেন রাহাত হাসান বিপু। আর একটা উদাহরণ দিই, এটা দিয়ে শেষ করি, অন্য প্রসঙ্গে যাই। নারায়ণগঞ্জের 2,500 দুস্তারা ইউনিয়ন বিএনপির সহ সভাপতি বাবুল মিয়া মারা যান 2023 সালে। মৃত ব্যক্তি 4 আগস্ট আন্দোলনে যোগ দিয়ে নিহত দেখিয়ে তাকে নিয়ে মামলা করেন বিএনপির এক কর্মী। মামলায় অসংখ্য রাজনৈতিক প্রতিপক্ষদের মধ্য থেকে আসামি করা হয়। পরে পুলিশের তদন্তে মামলাটি মিথ্যা প্রমাণিত হয়। এভাবে শুধু হত্যা মামলা নয়, ধরুন দুর্ঘটনায় কেউ আহত হয়েছেন, মারামারিতে জখম হয়েছেন, আগুনে পুড়ে আহত হয়েছেন, ক্ষতবিক্ষত হয়েছেন, তাদের সবাইকে জুলাই আন্দোলনে আহত হিসেবে দেখানো হয়েছে, মামলাও হয়েছে। মামলা দিয়ে আসামিদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে কারো নাম বাদ দেওয়া হয়েছে, কোনোটি থেকে নাম বাদ দেওয়া সম্ভব হয়নি। এভাবে পুলিশের একাধিক বিশেষ ইউনিট থেকে জুলাই মামলা তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়েছে এবং সেই জায়গা থেকে মিথ্যা হত্যা মামলাগুলোর তদন্তে এবার উল্টো বাদীদের বিরুদ্ধেই মামলা করতে যাচ্ছে পুলিশ। পুলিশের তদন্ত কি বেরিয়ে এসেছে? পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে যে একের পর এক মামলায় মিথ্যা তথ্য, ভুয়া অভিযোগ, জীবিত ব্যক্তিকে নিহত দেখানো, এমনকি মৃত ব্যক্তিদের আসামি করার
প্রমাণ মিলেছে। আমরা দেখেছি, আবার নিখোঁজ হয়েছেন কেউ, গা ঢাকা দিয়েছেন, তিনি জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন, নিখোঁজ ব্যক্তি, লাশ খুঁজে পাওয়া যায়নি, পরবর্তীতে অনেকে এসে বেশ উপস্থিত হয়েছেন। এইসব প্রতিবেদনে বলা হচ্ছে যে একটি চক্র উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলা করে নিরীহ মানুষকে হয়রানির চেষ্টা করেছে, আবার পাওনা টাকা আদায় মামলা, এমনকি ডিভোর্স দেওয়ায় স্ত্রী বা শ্বশুরবাড়ির লোকদের ফাঁসাতে ছেলেকে দিয়ে নিজের বাবার বিরুদ্ধে ওই বাবা মামলা করিয়েছে। পুলিশের সদর দপ্তর এবং সিআইডির কর্মকর্তারা বলছেন, বেশ কয়েকটি মামলায় জীবিত ব্যক্তিকে শহীদ দেখিয়ে হত্যা মামলা করা হয়েছে। এরকম 110টি মামলা শনাক্ত করা হয়েছে যা পুরোপুরি ভুয়া, এবং এদের অনেকের বিরুদ্ধে মামলা করা হবে। কে করবে? পুলিশ। খুবই ভালো উদ্যোগ, সাধুবাদ জানাই। কিন্তু পুলিশের বিরুদ্ধে মামলা করবে কে? বছরের পর বছর আটক রয়েছেন, একের পর এক মামলা গেছে, সব মামলা থেকে জামিন হয়েছেন, কিন্তু বের হতে গেলেই আবার নতুন করে পেন্ডিং মামলা যাচ্ছে। ওই যে হাজার হাজার শত শত মানুষকে অজ্ঞাত আসামি করা হচ্ছে, তার মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। কেন? সংশ্লিষ্ট থানার ঊর্ধ্বতন কর্মকর্তা বা তারও উপরের কর্মকর্তা, তাদের অনেকের সঙ্গে মোটা অঙ্কের টাকার লেনদেন না হলে তারা নতুন নতুন মামলায় জড়িয়ে দিচ্ছেন অনেককে। ঢাকা জেলার পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা সরকারি দলের বিশেষ এক নেতার আত্মীয়, তিনি কাউকেই ছাড়ছেন না। তার অধীনে বা তার নখদর্পণে যে মামলাগুলো আছে, জ্ঞাতসারে যে মামলাগুলোতে জামিন হচ্ছে কারো কারোর, তাদেরকে আবার নতুন মামলায় দিয়ে দেওয়া হচ্ছে। তার পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে ঢাকা জেলায় এ ধরনের মামলার কাউকে যেন মামলা থেকে যেন কাউকে জামিন দেওয়া না হয়। এবং এ তথ্য আপনাদের জানাচ্ছি যে অনেকের জামিন হয়েছে, কারো কারো জামিন হয়েছে, ভয়ে তারা সেই বেল বন্ড, জামিননামা বা জামিনের আদেশ আদালতের, সেগুলো চাপা দিয়ে রেখেছে। তারা বের হচ্ছে না। বের হতে গেলেই যদি জেল গেটে যাওয়ার আগেই জানাজানি হয়ে যায়, নতুন করে আবার মামলা আসে তড়িৎ গতিতে, এই জন্য তারা বিশেষ কানেকশন খুঁজছেন, মানুষের হাতে পায়ে ধরছেন কিভাবে মামলা, নতুন মামলা ঠেকানো যায়। আবার ঢাকাতেই পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, গ্রামের বাড়ি নড়াইল। আওয়ামী লীগের কোনো নেতা বা মাঝ পর্যায়ের নেতা রয়েছেন কারাগারে, এরকম কথিত জুলাই মামলায় তাদের জামিন হয়ে গেছে অনেকেরই। কাউকে কাউকে একের পর এক মামলায় আটক দেখানো হচ্ছে, একের পর এক মামলা যাচ্ছে, জামিন হচ্ছে, নতুন করে মামলা যাচ্ছে, জামিন হচ্ছে, নতুন করে মামলা যাচ্ছে। কারণ ওই সব ক্ষেত্রে ওই পুলিশ কর্মকর্তার ব্যক্তিগত স্বার্থ রয়েছে, পারিবারিক স্বার্থ রয়েছে।